অঙ্কুর ওয়াকিদের ক্যারিয়ার চ্যানেলে একটা ভিডিও দেখলাম। উনি প্রশ্ন তুলেছেন যে এই ইঞ্জিনিয়ারিং কেরিয়ার কি আদৌ কোনো ভারতবর্ষে ভবিষ্যৎ আছে, এবং প্রশ্নটা খুব যথার্থ যে ভারতের সত্যি ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের ভবিষ্যৎ বহুদিন থেকে বাই দ্য ওয়ে নেই। নেই এই কারণে যে মেক ইন ইন্ডিয়া হচ্ছে না, নেই এই কারণে যে বেসিক্যালি ভারতবর্ষে কোনো R&D ইঞ্জিনিয়ারিং R&D খুব কম কাজ হয়, ইদানিং কিছু একটু বেড়েছে, উইচ ইজ নাথিং কম্পেয়ার টু US অর ইভেন চায়না। তা সত্ত্বেও ভারতে এত কেন লাখে লাখে ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হতে যেত? কারণ সস্তার আইটি জব পাওয়া যেত। ইনফোসিস TCS মাস স্কেলে এমপ্লয় করতো, গ্লোবাল আইটি আউটসোর্সিং হতো, এবং ইনফোসিস TCSের ব্যবসা এমন একটা ব্যবসা ছিল যে যত বেশি লোক রাখতে পারবে, মানে যত বেশি বডি দিতে পারবে, আইটি বডি দিতে পারবে, বডি শপিং বলতো, যত বেশি বডি শপ করতে পারবে তত বেশি তাদের প্রফিট। তো ইনফোসিস TCSের একটা ইনসেন্টিভ ছিল কি না, যত বেশি ছেলে নেবে তত বেশি প্রফিট করবে। কিন্তু ইনফোসিস TCSের আসার পর মডেল বদলে গেছে। এখন আর ওই মানে ম্যান পাওয়ার ভিত্তিক বিলিংটাই চলছে না, বিলিং এখন হচ্ছে কনসিকুয়েন্স ভিত্তিক, অর্থাৎ রেজাল্ট ওরিয়েন্টেড বিলিং হচ্ছে, যে আমি এই এতটা প্রজেক্ট করবো, ডেলিভারি করবো, আমি এই টাকা পাবো, এবং তার জন্য লোকে AI ইউজ করছে, বিকজ রাইট নাও মানুষের থেকে AI বা মেশিনের ইউজটা বেশি হচ্ছে। তো যার জন্যে এখন আর ম্যান পাওয়ার ভিত্তিক হচ্ছে না, এবং যার জন্যে আমরা একটা বিশাল পরিমাণ শর্টেজ দেখতে পাচ্ছি। যে ধরুন এই মুহূর্তে ইনফোসিস বাদ দিয়ে 12টা যে মেজর আইটি ফার্ম আছে, কেই বলেনি যে বছর ফ্রেশার হায়ার করবে। ইনফোসিস যে 20,000 হায়ার করবে বলেছে, স্টিল ইটস এ পলিটিক্যাল স্ট্র্যাটেজি, কারণ এর আগেও ইনফোসিস অনেক সময় বলেছে 15,000 20,000 হায়ার করবে, করে আবার তাড়িয়ে দিয়েছে। মানে আলটিমেটলি ছেলেগুলোকে নেয়নি, মানে অনেক সময় পলিটিক্যাল চাপে ইনফোসিস অনেক কাজ করে, তারপর সেটা দেখা যায় যে বলে দেয় যে ছেলে মেয়েগুলো এক্সামে ভালো করতে পারেনি। কারণ ইনফোসিস তো আবার নেওয়ার পর যে 20,000 নিয়েছে তাদের তো আবার 8-9 মাস বাদে আবার তো এক্সাম নেবে, নিয়ে তাড়িয়ে দিয়েছে। এটা একবার না, এটা অনেক কবার করেছে। আপনারা একটু গুগল করলে ইনফোসিসের এই ক্যালিগুলো টের পাবেন, যে পলিটিক্যাল প্রেশার নিয়েছে, তারপর তাড়িয়ে দিয়েছে। ভেরি কমন থিং, স্ক্যাম পুরো। তো জায়গায় ঘটনাটা হচ্ছে যে আমরা ফান্ডামেন্টাল জায়গায় চলে আসি, যে যারা ইঞ্জিনিয়ার হতে চাইছে আদৌ এটা কোনো কেরিয়ার হবে কিনা। আমি অঙ্কুরবাদীর সাথে একটা কারণেই একমত নই, সেটা হচ্ছে এই যে বেসিক্যালি যদি এখন কেউ ইঞ্জিনিয়ারিং কেরিয়ার করে চাকরি পেতে চায়, ইটস গোয়িং টু বি ডেডলিয়েস্ট টাফ টাইম। ভারতবর্ষে 1,10,00,000 লোক ইঞ্জিনিয়ার হচ্ছে, আগের বছরই বলছে টোটাল জব ওপেনিংই ছিল 30,000-এর কাছাকাছি। তারপরেও দেখবেন যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর প্লেসমেন্ট খুব ভালো, কারণ ওগুলো সব স্ক্যাম প্লেসমেন্ট, ম্যাক্সিমাম স্ক্যাম প্লেসমেন্ট। ওগুলো নিয়ে আমি আগেও বলেছি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ, স্ক্যাম প্লেসমেন্ট কী করে হয়, ব্যাংকের সেলসে ছেলে দিচ্ছে, এই দিচ্ছে, এই নিয়ে 5-6টা ভিডিও আছে, যে কীভাবে ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেদের প্রতারিত করা হয়, মানে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে প্লেসমেন্টের নামে। দেখে দেখা যাবে 100% প্লেসমেন্ট, তারপর ঢুকে দেখবে যে বেসিক্যালি তাদের 5-6 মাস বাদে তাড়িয়ে দেবে, এবং তার মধ্যে তাদের ট্রেন্ড হতে হবে, না হলে তাড়িয়ে দেয়। এইসব প্রচুর স্ক্যাম চলে আর কি, জায়গায় সেগুলো বলে লাভ নেই। এখন ঘটনাটা হচ্ছে এই যে একটা ইঞ্জিনিয়ারিং কেরিয়ার আদৌ কোনো কেরিয়ার হতে পারে কি না। অঙ্কুরবাদের সাথে আমি একটা কারণে একমত নই, সেটা হচ্ছে এই যে দেখুন, আমি একজন নিজে ইঞ্জিনিয়ার, আমার নিজে ইঞ্জিনিয়ারিংয়ে PhD, আমি টেলিকম ইঞ্জিনিয়ারিংয়ে PhD করেছি, তারপর টেলিকম ইঞ্জিনিয়ারিংয়ে বোধহয় আমি 12 বছর কাজ করেছি। এখনও টেলিকম ইঞ্জিনিয়ারিংয়ে অনেক কনসাল্টিং ক্লায়েন্ট পৃথিবীর নানান দেশে আমার আছে, কিন্তু আমি AI বেশি কনসাল্টিং করি, অবভিয়াসলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কনসাল্টিং করছি, এবং সাস্টেনেবিলিটিতেও আমি কনসাল্টিং করি। সাস্টেনেবিলিটি প্রজেক্ট আমার আছে, তো এখানে প্রচুর ইঞ্জিনিয়ারিং কাজ লাগে, এবং আমার গোটা পৃথিবী জুড়েই আমার টিম আছে বা আমার পার্টনার আছে। এই হিসেবে একটা বলতে পারি যে ইঞ্জিনিয়ারিংয়ের ডিমান্ড কোনো দিন কমবে না। ইঞ্জিনিয়ারিংয়ে প্রতিদিন নতুন নতুন ইনোভেশন করতে হয়, প্রচুর প্রচুর কাজ থাকছে, কিন্তু সেসব কাজ করার মতো লোক নেই। সেটা প্রবলেম অফ দ্য ওয়ার্ল্ড, যেটা আমি চিরকাল লক্ষ্য করছি। কাজ তো প্রচুর পড়ে আছে, করবেটাকে, করার লেভেলের স্কিলই তো তৈরি হচ্ছে না। ছোটোবেলা থেকেই তো সেই স্কিলটা, মানে ভারতবর্ষে সেদিনকে আমি একটা লিঙ্কডিনে একটা পোস্ট দেখছিলাম, মানে অ্যাপ্লড দেওয়া হতো, বলছি যে ভারত যতই এই মেক ইন ইন্ডিয়া এই করুক না কেন, সম্ভব নয়। একটা তো হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার নেই, গণতন্ত্রের প্রবলেম আছে। সেকেন্ড প্রবলেম হচ্ছে স্কুলগুলোতেই তো সেই ইনোভেশনের মতো তৈরি করা হচ্ছে না। আজকে চীনে আইন করে টিউশনি বন্ধ করে দিয়েছে 5 বছর আগে, 5 বছর না 4 বছর আগে বোধহয় আইন করে বললো, বোধহয় জুলাই মাসে 2022 সালে আইন করে বললো টিউশনি চলবে না, সবাইকে সেলফ স্টাডি করতে হবে সবাইকে। এবং শুধু তাই নয়, চীনে যেসব ম্যাথামেটিক্স প্রবলেম দিচ্ছে না বাচ্চাদের, ক্লাস 7 একদম ক্লাস 4, 5, 6, আমার কাছে কিছু কিছু আসে, আমি ফিডগুলো নিই, অদ্ভুত অদ্ভুত সব ম্যাথামেটিক্স প্রবলেম দিচ্ছে বাচ্চাদের জন্য। এবং আমি কিছু কিছু, আমি যখন ম্যাথসের ক্লাস বাচ্চাদের করাতাম অনলাইন, আমি এগুলো দিতাম, প্রবলেমগুলো একদম নন স্ট্যান্ডার্ড প্রবলেম দিচ্ছে, যেগুলো AI যুগে সবার আগে দরকার, যাতে ওরা ম্যাথামেটিক্স আরও ফান্ডামেন্টাল এবং বেসিসটা বুঝতে পারে। আমাদের ম্যাথামেটিক্স সিলেবাস তো মানে ভারতের একদম আদিকালের জিনিসপত্র, সে অ্যাকচুয়ালি এরিথমেটিক যে কালে পড়ানো হতো সেই রকম ব্যাপার, ঠিক আছে। এখন AI যুগে যেভাবে ম্যাথামেটিক্স পড়াতে হবে সেটা চায়না ধরে ফেলেছে, কিন্তু ভারতের চিন্তাই নেই, সব গণতন্ত্র নিয়ে ব্যস্ত আছে, তো কী করে হবে। তো এই জন্যই বলেছি আমি গণতন্ত্রের খুব একটা বড় সাপোর্টার তা নই। তো ঘটনাটা হচ্ছে এই যে এবার
এই যে বেসিক্যালি নতুন টাইপের ইঞ্জিনিয়ারিং সব জায়গায় আসছে, সেটা ধরুন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং বলুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলুন, কম্পিউটার সায়েন্স বলুন, রিসার্চে তো ম্যাসিভ স্কোপ আমি দেখতে পাচ্ছি। প্রচুর গুচ্ছ স্পেসে চলে যাচ্ছে। আমরা স্পেসে গিয়ে এখন টেরাওয়াট ডেটা সেন্টার বানাতে চাইছি, যার পেছনে $1 ট্রিলিয়ন খরচ করতে চাইছে ইলন মাস্ক, রাইট? ইটস এ বিগ থিং যে স্পেসে আমরা আমরা এখানে এনার্জি দিতে পারছি না আমাদের এআই ডেটা সেন্টারের জন্য স্পেসে গেবে। তার জন্য কত যে প্রবলেম আছে ফিজিক্স থেকে শুরু করে, মানে ফিজিক্স লেভেলের প্রবলেম থেকে শুরু করে বেসিক ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং লেভেলে, সেমিকন্ডাক্টর লেভেলে ভাবা যায় না, প্রচুর ভাবা যায় না, ঠিক আছে? সিমিলারলি আজকে এনার্জি প্রচণ্ড ক্রাইসিস, কারণ এআই ডেটা সেন্টার হবে, এনার্জি নেই। নিউক্লিয়ার এনার্জির উপর প্রচণ্ড গবেষণা হচ্ছে যে আরও কিছু করে মডিউলার ছোটো ছোটো স্মল নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানানো যায়, ব্যাপক কাজ হচ্ছে। সাস্টেনেবিলিটি, বায়োপ্লাস্টিক অসাধারণ কাজ হচ্ছে, কারণ প্লাস্টিক তুলে দেওয়ার জন্য আমাদের বায়োপ্লাস্টিক বোতল দরকার। বায়োপ্লাস্টিকের উপর অন্তত 20টা কোম্পানি আমি চিনি, কিন্তু কারোর কাছে ভালো বায়োপ্লাস্টিকের সলিউশন নেই, ভেরি সাব অপটিমাল সলিউশন আছে বলা চলে। আমি তো হ্যানও কোনো ফিল্ড পাচ্ছি না যেখানে অ্যাকচুয়ালি আমি বলতে পারি যে কাজ নেই, প্রচুর কাজ আছে, প্রচুর সলিউশন আছে, অ্যান্ড মানি উইল বি রানিং আফটার দেম। আজকে হয়তো পৃথিবীর টাকা পয়সা হয়তো এআইয়ের পিছনে ছুটছে, তো সেটা আর 1-2 বছর, তার বেশি আর না। আর 1-2 বছর 3 বছর বাদে এআইটা একটু প্লেটো হয়ে যাবে, কারণ এরপর থেকে দেখবি এনার্জি নেই। এখন অবস্থা যা হয়ে গেছে, এআইয়ের অ্যালগোরিদম পেয়ে প্রত্যেকটা কোম্পানি সেম, অলমোস্ট সেম। এই ক্লডের সাথে ওপেন এআই বা গুগলের খুব একটা বেশি ডিফারেন্স নেই এখন। কিন্তু সমস্যা হচ্ছে কে কত এনার্জি এফিসিয়েন্টলি কম্পিউট করতে পারে, রাইট? সুতরাং এনার্জি ক্রাইসিস হয়ে যাচ্ছে, এনার্জিটা যাবে মেন জিনিস, জিপিউর ক্রাইসিস হয়ে যাবে মেন জিনিস। সো ভেরি ডিফারেন্ট লেভেল অফ ইঞ্জিনিয়ারিং প্রবলেম যার মধ্যে আমরা যাচ্ছি। তো সমস্যা হচ্ছে প্রবলেম তো চারিদিকে আছে, এবং ইঞ্জিনিয়ারিং সবসময় ইভলভ করবে। আমরা একটা খুব লোয়ার স্ট্যাটাসের সিভিলাইজেশন ইন টার্মস অফ দ্য গ্যালাকটিক স্কেল, আমাদের আরও বেশি ইঞ্জিনিয়ারিং ইভলিউশন হতে থাকবে, অনেক বেশি ইঞ্জিনিয়ারিং লাগবে, কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং করার মতো, অর্থাৎ সেটা করতে গেলে যে পরিমাণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স জানতে হবে যে ইঞ্জিনিয়ারিং করতে গেলে, সেইটা তো ছেলে মেয়েদের মধ্যে বেশি নেই, কারণ সেই স্কুলে তো সেই লেভেলে পড়াশোনাই হচ্ছে না, তো কী করে হবে, রাইট? সো এখানে আমি বলবো না যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্রাইসিস আছে বা ইঞ্জিনিয়ারিং পেশার ক্রাইসিস আছে, সমস্যা হচ্ছে যে সেই ট্রেনিংয়ের ক্রাইসিস আছে। এটা আমার কথাও না, আজকে লিঙ্কডিন থেকে শুরু করে সব জায়গায় একই প্রবলেম সবাই বলছে যে আরে ভাই, এআইয়ের যুগে মানুষ যে কাজ করবে এমন তো নয় যে কাজ নেই, প্রচুর কাজ আছে, কিন্তু সেই মানুষগুলোকে ট্রেন করার জন্য যে শিক্ষা ব্যবস্থা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট, অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট ক্রিটিক্যাল। তাহলে আপনি এই সময় অভিভাবক হিসাবে কী করবেন? আমি দুদিন আগে একটা ইউকের একটা ভদ্রলোকের একটা লেটার আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফেসবুকে এবং ইউটিউবে, আপনারা দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000, একই জিনিস আমার ফেসবুকে দেখে নিন। এই ভদ্রলোক কীভাবে এআইয়ের যুগের জন্য ছেলেকে তৈরি করেছেন, দ্যাটস দ্য আইডিয়াল থিং। স্কুল তৈরি করবে না, তিনি ইউকেতে আছেন, তাও তার স্কুল তৈরি করবে না। আপনাকে পার্সোনালি ছেলেটাকে সেই রকম সায়েন্টিফিক মাইন্ডেড হয়ে তৈরি করতে হবে, নিজের সেলফ ড্রাইভ চাই, তাকে হান্টার করতে হবে, তাকে নিজের মতো করে খুঁজতে দিতে হবে, তার মধ্যে কৌতূহল, অনুসন্ধিৎসা জাগাতে হবে, কিউরিওসিটি জাগাতে হবে। দ্যাটস হাউ ইউর সান ইজ গোয়িং টু বি ডিফারেন্ট, অর ইউর ডটার ইজ গোয়িং টু বি, আপনার ছেলে বা মেয়ে সেই জন্য আলাদা হবে, ঠিক আছে? সুতরাং এত নেগেটিভলি ভাবার কোনো কারণ নেই। অপরচুনিটি, আমি আবার বলছি, বিং এ ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, প্রচুর অপরচুনিটি আছে। বিশ্বাস করতে পারবেন না কত অপরচুনিটি সব লেভেলে তৈরি হচ্ছে, কিন্তু সেটা নেওয়ার মতো ক্ষমতা দরকার। ওই ইঞ্জিনিয়ারিং ওসব ভুলভাল জায়গায় ফালতু ইঞ্জিনিয়ারিং পড়ে কোনো লাভ নেই। যদি আপনার বেসিস অফ ফিজিক্স, ম্যাথামেটিক্স স্ট্রং থাকে, আপনি যে কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো কাজ করতে পারবেন।